এই কারেন্ট পোকাটার নাম হলো বাদামি গাছ ফড়িং। কি নাম? বাদামি গাছ ফড়িং। কিন্তু আমরা বলি কি, আমরা কি বলি, এটার নাম বলি কারেন্ট পোকা। কি কারণে কারেন্ট পোকা বলি? হ্যাঁ, কারেন্টের মতো ছড়িয়ে পড়ে এটা। হ্যাঁ, কালকে ধান পুরা শেষ করে দিচ্ছে। তো এই যে কারেন্ট পোকা, এই কারেন্ট পোকার আক্রমণটা আমাদের কি কারণে এত বেশি হয় কি আপনারা জানেন? কি কারণে? একটা কারেন্ট পোকা মানে এক জোড়া পূর্ণাঙ্গ পোকা 2-3 প্রজন্মে 30 থেকে 35 লক্ষ পোকার জন্ম দেয়। কত? 30 থেকে 35। মানে এক জোড়া পোকা 3-4 প্রজন্মে। 3-4 প্রজন্ম বলতে কি বোঝায়? এই পোকারা ডিম দিচ্ছে, ডিম দিয়ে মনে করেন কিছু হয়েছে, ওরা আবার ডিম দিচ্ছে, তাহলে একটা প্রজন্ম চলে গেল দ্বিতীয়, তারপর তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, 3 থেকে 4 প্রজন্মে এক জোড়া পোকা থেকে 30 থেকে কত হয়? 35 লক্ষ। এটা কি আসলে চিন্তা করা যায়? তাহলে এক জোড়া পোকা থেকে 30-35 লাখ যদি হয়ে যায়, তাহলে ও কারেন্টের মতো ছড়াবে না? জিনিসটা কিন্তু কারেন্টের মতোই ছড়াবে। এই পূর্ণাঙ্গ পোকা কি করে? প্রথমে ডিম দেয়, ডিম থেকেও নিম্ফো বের হয়, মানে কিড়া, তো কিড়া না, ওটা বলে নিম্ফো, মানে ছোট সাইজের প্রথমে কারেন্ট পোকা বের হয়। এবার এটা 4-5 বারে খোলস বদলিয়ে তারপরে পাকাযুক্ত বাদামি কালার হয়। এটা কিন্তু একবারে হয় না। তাই এক জোড়া পোকা থেকে 3-4 প্রজন্মে যদি 35 লাখ পোকা হয়, তাহলে একটা জমি ধ্বংস করার জন্য এক জোড়া পোকাই কি যথেষ্ট। এরা কি করে? সামনেদের এই পা আছে, এই পা এরকম গাছে বাঁধায় দেয়, দিয়ে ওদের মুখে মশার মতো এক ধরনের হুল আছে, গাছে ফুটাই দেয়, দিয়ে গাছের রস চুষে খেয়ে ফেলায়। এবং রসটা এমনভাবে চষে একদম পুরা ধানের আগা থেকে শুরু করে নিচ পর্যন্ত, ওই ধান গাছে আর কোনো রস থাকে না। ওই বিচলি তো কাটতেই পারবে না, তা খাবে কি করে? এত পরিমাণে এই কারেন্ট পোকার ভয়াবহতা। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেন, কারেন্ট পোকা কখন আক্রমণ হয়? ঠিক ধানটা যখন শীষটা বাইর হয়ে গেল, পাকপে মুহূর্তে, ওই দুধ ভর থাকে ধানটা, তখন আক্রমণ করে। মানে ধানের আপনার সমস্ত খরচ করা শেষ, তখন যে ওই আক্রমণটাও করে। তার মানে কি, আপনার এই পোকার আক্রমণের ফলে আপনি যদি ব্যবস্থা গ্রহণ না করেন, প্রতিরোধমূলক ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু 100% পর্যন্ত ক্ষতি হয়ে যেতে পারে। কত পার্সেন্ট? মানে ওই ধান আপনার কেটে নিয়ে আসার প্রয়োজন নাও হতে পারে। তো এই কারেন্ট পোকাটা তাহলে কি ক্ষতিকর পোকা আপনি চিন্তা করতে পেরেছেন? তাহলে এই কারেন্ট পোকা আমরা কিভাবে দমন করব, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ক্ষতি করে কত পার্সেন্ট? 100%। মনে করেন 20 মণ ধানে 20 মণ ধানই শেষ করবে। তাহলে এই পোকা সম্পর্কে আমাদের কি থাকতে হবে? ব্যাপক সচেতন থাকতে হবে। সচেতনতার অংশ হিসেবে কি করণীয় ভালো করে একটু শুনবেন। ওষুধ স্প্রে করলেই শুধু হবে না, কি করতে হবে একটু ভালো করে শুনতে হবে। বিষয় হচ্ছে যে প্রথম যখন ধান লাগাবো তখন থেকে কারেন্ট পোকার বিষয়ে আমাদের কাজ করতে হবে। প্রথম কথা হলো আমাদের ধানটা লাইন দিয়ে লাগাতে হবে। কি করতে হবে? এবং ধানটা চেষ্টা করতে হবে উত্তর দক্ষিণ করে লাইন করে লাগানো। লাইনটা হবে কমনি, উত্তর দক্ষিণ। তারপরে কি 10 লাইন পর পর 1 লাইন আমরা ফাঁকা রাখবো, একটা করে গ্যাপ দিতে হবে। আর কি করতে হবে? সেটা হচ্ছে ইউরিয়া জমিতে যত কম পরিমাণে পারা যায় দিতে হবে। এই জিনিসটা হলো প্রথম প্রাথমিক সতর্কতা। এই সতর্কতা যদি আমরা অবলম্বন করতে পারি, সেই জমিতে কারেন্ট পোকা অটোমেটিক্যালি কম লাগবে। তারপরেও এটা করলেও লাগতে পারে কারেন্ট পোকা, এটা করলে যে লাগবে না তা না, এটা করলে কম লাগবে। কি কারণে কম লাগবে? কারণ কি, কারেন্ট পোকা আলো বাতাস এটা কি করে না, পছন্দ করে না। এরা স্যাঁতসেঁতে আবহাওয়া, গুমোট পরিবেশ, অন্ধকারাচ্ছন্ন জায়গা, এইগুলো ওরা ভালোবাসে। যখন আপনি ধানটা লাইন করে লাগাবেন তখন ধান গাছটা কি থাকবে, ওর ভিতর দিয়ে আলো বাতাস চলাচল করবে, যার কারণে কারেন্ট পোকার উপস্থিতি কমে যাবে। তারপরে আপনার মনে করেন কি যে লাইন করে যখন লাগাবেন তখন আপনার মনে করেন এই ধানটাই আপনার ওই কি বলা যায়, আপনি ওর ভিতরে যখন 10 লাইন পর পর 1 লাইন ফাঁকা করে রাখবেন, আরও যখন ফাঁকা থাকবে ওখানে আরও বেশি আলো লাগবে। এই কারণে আপনার এই লাইন করে লাগালে কারেন্ট পোকার আক্রমণ কমে যাবে। তারপরেও যখন ধানটা গামর চলে আসবে, মানে 60-65 দিন বয়স হবে ধানের, তখন আমাদের ধানের জমি মাঝে মধ্যে পরিদর্শন করতে হবে। সেই পরিদর্শনটা কিভাবে করতে হবে এটা আমাদের জানতে হবে। পরিদর্শনটা করতে হবে ধান গাছ ফাঁকা করে মিনিমাম 10 হাত ধানের মধ্যে কি করতে হবে, ঢুকে যেতে হবে এবং ধান গাছের গোড়ায় খেয়াল করতে হবে। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? কারণ কারেন্ট পোকা লাগে কোথায়? গোড়াতে। এইবার যদি কারেন্ট পোকার উপস্থিতি দেখা দেয়, সাথে সাথে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারেন্ট পোকার এই মনে করেন কি যে
যদি ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন, প্রিভেন্টিভ ব্যবস্থা গ্রহণ করতে পারেন, প্রতিরোধমূলক ব্যবস্থা, তাহলে আপনার ফসলটা এমনিতেই ভালো থাকবে। তো আমরা এই কারেন্ট পোকার আক্রমণের হাত থেকে রক্ষার জন্য আমাদের কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে এসছে, সেটার নাম হলো জিনোম। কি নাম? সকলে একবার বলি, নাম কি? জিনোম। এই জিনোমটা 2টা কীটনাশকের ভিতর দিয়ে আছে এবং 2টা কীটনাশকই বর্তমান সবচেয়ে লেটেস্ট, পৃথিবীতে বাদামি গাছ ফড়িং দমনের জন্য সবচেয়ে লেটেস্ট গ্রুপের ভিতরে দিয়ে আছে। কি দিয়ে আছে? একটা দিয়ে আছে পাইমেট্রোজিন, আর একটা দিয়ে আছে নিতেন পাইরাম। এই 2টা গ্রুপ কেন যুক্ত? শুধুমাত্র পাইমেট্রোজিন দিয়েই কিন্তু কারেন্ট পোকা দমন করা যায়। এইটা দিলে কি হয়, এই পাইমেট্রোজিন গ্রুপটা যখন আপনি জমিতে ছিটাই দিবেন, মানে স্প্রে করে দিবেন, তখনই পোকা খাওয়া বন্ধ করে দেবে। কারেন্ট পোকা কি করে? মূলত হুল ফুটায় কিন্তু রস চুষে খায়। আপনি যখনই এই পাইমেট্রোজিন যেটা, এটা যখন স্প্রে করে দিবেন, তখন কারেন্ট পোকা খাওয়া বন্ধ করে দেবে এবং যখন খাবে, খাওয়ার সাথে সাথে ওর 2 চোয়াল অবাস হয়ে যাবে এবং সামনের 2 পা প্যারালাইজড হয়ে যাবে। তাহলে ওই গাছে এরকম বাধায় ও কি করতে পারবে না, শ্বাস তুষতে পারবে না। এইবার এর সাথে আর একটা যুক্ত আছে নিতেন পাইরাম। এইটা হলো কুইক নকডাউন একটা পেস্টিসাইড, কীটনাশক। কুইক নকডাউন বলতে কি, স্পর্শ, গায়ে লাগার সাথে সাথে পোকাকে ফেলাই দেবে, সে যে পোকাই হোক। গায়ে লাগার সাথে সাথে কি করবে? এই শোষক জাতীয় যত পোকা আছে, এই নিতেন পাইরামটা গায়ে লাগার সাথে সাথে পোকা ঝরে পড়ে যাবে, মানে পোকা আর দাঁড়িয়ে থাকতে পারবে না। এই 2টা গ্রুপ আমরা যুক্ত করে দিয়েছি এই কারণেই, যাতে কারেন্ট পোকা যেহেতু কারেন্টের মতো খায়, আমরা যাতে মারতে পারি কারেন্টের মতো। এই কারণে এই গ্রুপটা 2টা যুক্ত করে দিয়ে 80 WDG করা হয়েছে। অনেকের অনেক রকম আছে, 50 আছে, 50 কারো কোনো কোম্পানির খালি পাইমেট্রোজিন 50 আছে, কারো 60 আছে, কারো 70 আছে। আমরা চেষ্টা করেছি একদম হাই কম্বিনেশনটা ঢুকাই দেওয়ার জন্য, যাতে কারেন্ট পোকার সাথে সাথে দমন হয়। এখন আমরা কিভাবে স্প্রে করব, সেটা হলো যে 25 গ্রামের ওষুধ আমরা 3 থেকে 4 মেশিন পানির সাথে গোলাই, 3 মেশিন পানির সাথে গোলাতে পারি, 4 মেশিন সাথে, যার যেরকম পানি লাগে গোলায় চেষ্টা করব গাছের কোথায় দিয়া, গোড়ায় দিয়া। 10 লাইন পর পর 1 লাইন কি করা, বিলি করে ফাঁকা করে দিয়ে গুড়ায় মারবো। কারণ কি, কারেন্ট পোকা থাকে কোথায়? গোড়ায়। আমরা বেশিরভাগ যে কাজটা করি, উপরে স্প্রে করে দিয়ে এসে বলি কি যে ভাই কারেন্ট পোকা তো অর্ধেক মরেছে আর অর্ধেক মরেনি, ওষুধটা মনে হয় ভালো না। আরে কারেন্ট পোকা তো থাকে গুড়ায়, আপনি উপরে স্প্রে দিলে অর্ধেকই কাজ হবে আপনার। কারেন্ট পোকার ক্ষেত্রে ডিএইর মানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বক্তব্য যে না, এটা গোড়াতেই দিতে হবে। আর যদি ব্যাপক আক্রমণ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? ব্যাপক আক্রমণ হয়ে গেলে আমাদের যেটা করণীয়, সেটা হলো অবশ্যই প্রথম দিন দেওয়ার 3 দিন পরে কি করব? আর একটা স্প্রে দেবো। প্রথম দিন দেওয়ার কদিন পরে দেবো? 3 দিন পরে। কারণ প্রথম দিন স্প্রে করার পরে কারেন্ট পোকা কিছু এড়ায়ও যেতে পারে, যাতে এই মৃত্যুটা 100% নিশ্চিত করা যায়। কারণ কোনো কারেন্ট পোকা আমরা জমিতে রাখবো না। এবার ওষুধ দিয়ে চলে আসলাম, কাজ কিন্তু শেষ হয় নাই। কারেন্ট পোকা দমনের জন্য লাগানো থেকে শুরু করলাম, কিন্তু আমরা লাগানো থেকে শুরু করে ওষুধ দিলাম, ওষুধ দিয়ে কারেন্ট পোকা দমন করলাম। এবার যখন আমরা জমি থেকে ধানটা কেটে নিয়ে আসলাম বাড়িতে, যদি কেটে যখন নিয়ে আসবো, নাড়াটা একটু বড় করে রেখে আসবো, হালকা একটু নিয়ে আসার চেষ্টা করতে হবে ওই নাড়াটা পুড়িয়ে দেওয়ার জন্য। কি করতে হবে? পুড়িয়ে দেওয়ার জন্য। যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখবেন কারেন্ট পোকাটা আমরা নির্মূল করতে পারবো। তাছাড়া এই কারেন্ট পোকা শুধু ওষুধ দিয়ে এটার বংশ নির্মূল করা খুবই কঠিন কাজ। আর কোথায় কোথায় কীটনাশক স্প্রে, এটা কিন্তু কোনো ভালো কাজ না। আমরা অনেক সময় প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করি, অপ্রয়োজনীয় কীটনাশক স্প্রে করি। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা যদি কীটনাশক স্প্রে বেশি বেশি করেন, লাভ কার? লাভ আমাদের। কিন্তু লাভ আজকে করে খেয়ে বাড়ি চলে গেলাম, 2 দিন পরে যদি আপনিই না থাকেন, তাহলে লাভ করে যাবে। এই জন্য এই কীটনাশক আমি যে 2টা আলোচনা করলাম, প্রথমে মাজরার জন্য কি আলোচনা করলাম? সকলে বলি কি নাম? আর কারেন্ট পোকার জন্য জিনোম। তাহলে এই 2টা কীটনাশক স্প্রে করার কিছু সতর্কতা আছে। প্রথম সতর্কতা আছে, স্প্রে কারা কারা করেন? নিজে নিজে কারা স্প্রে করেন? সবাই করেন মোটামুটি। তাহলে একটা বিষয় মানতে হবে আপনাদেরকে। কি মানতে হবে? সেটা হচ্ছে, প্রথম কথা হলে মাস্ক পরতে হবে স্প্রে করার সময় অবশ্যই, 1। আর দ্বিতীয় কি করতে হবে? বাতাসের বিপরীতে স্প্রে করা যাবে না। তৃতীয় কি করতে হবে? ফুল হাতা শার্ট পরে স্প্রে করতে হবে। এবং স্প্রে করার সময় যেটা সবচেয়ে করণীয়, কোনো প্রকার পানাহার নিষিদ্ধ। পান, বিড়ি, সিগারেট সহ যে কোনো কিছু ওই সময় খাওয়া যাবে না। এবং স্প্রে শেষ করার পরে আমাদেরকে অবশ্যই বেশি পানি দিয়ে কি করতে হবে? গোসল করে, সাবান দিয়ে গোসল করে ফেলাতে হবে। কি কারণে করতে হবে?
ঠান্ডা মাথায় বুঝবেন, কোনো গরম মাথা না। আপনি একটা কীটনাশক দিয়ে কি মারতেছেন? পোকা কি প্রাণী না? ওটা জীব না? ও কি মারা যাচ্ছে। তা আপনার কি মনে হয় আপনি মরবেন না? 100% মরবেন। কিন্তু আপনি সাইজে বড় বলে আপনি আস্তে আস্তে মরেন। ধরা করছে কম, কিন্তু ধরা করবে কখন? যখনই আপনার বয়স একটু বার্ধক্যের দিকে যাবে, তখন আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন। এবং আমরা দেখেছি গবেষণায় রিসেন্টলি দেখা যাচ্ছে যে যাদের ক্যান্সার আক্রান্ত হচ্ছে বেশিরভাগ কিন্তু কৃষক। অতএব আমার কৃষকরা যদি স্বাস্থ্যবান ভালো না হয়, স্বাস্থ্য ভালো না থাকে, কৃষক যদি বেঁচে না থাকে, আমরা ব্যবসা করব কোথায়? আমাদের ব্যবসা কোথায়? কৃষকের কাছে না? আমরা যে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছি, এই গাড়ি চড়ছে আপনাদের অবদানে। অর্থাৎ আপনাদেরকে সচেতন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আমি আপনাদেরকে বলি যে কীটনাশক যত কম স্প্রে করে আপনার ফসল উৎপাদন করতে পারবেন, তত আপনার জন্য কি মঙ্গলজনক। খরচও যেমন বাঁচবে, পরিবেশও তেমন কি বাঁচবে, আবার আপনার স্বাস্থ্যগত ঝুঁকিটাও কমবে। হ্যাঁ, কীটনাশক কিন্তু ভালো জিনিস, কিন্তু সেই ভালো ব্যবহারটা আমাদের কি করতে হবে? নিশ্চিত করতে হবে। এই জন্য বলা হয় কীটনাশকের বিচক্ষণ ব্যবহার কীটনাশকের উপকারী দিকগুলোকে কি করে সামনে নিয়ে আসে, কিন্তু অবিচক্ষণ ব্যবহার, যেমন এই যে আমরা মাস্ক ব্যবহার করি না। আমি বহু কৃষকের সাথে আমার কথা হয়েছে, বলো ও আমাকে লাগে না। অবশ্যই লাগবে। কারণটা কি? কারণ এটা কীটনাশক আসলেই ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর, মানব শরীরের জন্য ক্ষতিকর, সব দিক ক্ষতিকর। কিন্তু এটার একটা ভালো দিক আছে কি, ফসলকে রক্ষা করা যায় কীটনাশক পোকার হাত থেকে। তো আমরা সবাই চেষ্টা করব কি, এই নির্দেশনাগুলো দিলাম, আমাদের মানলে কি ক্ষতি আছে? মানলে বরং আমাদের উপকার।